আমরা এখন আলোচনা করব বাংলা শব্দ ভাণ্ডার নিয়ে। আলোচনাটা হয়তো একটু বিস্তৃত হতে পারে, যারা শুনবে তারা একটু ধৈর্য নিয়ে শোনো। চেষ্টা করব যতটা সংক্ষেপে করা যায়, কিন্তু তা সত্ত্বেও আলোচনা যেহেতু শব্দ ভাণ্ডার একটা বিস্তৃত বিষয়, যতটুকু দরকার ততটুকুই আলোচনা করব, কিন্তু ভিডিওটা একটু বিস্তৃত হয়ে গেলেও একটু ধৈর্য ধরে থেকো তোমরা। যাই হোক, আমাদের শব্দ ভাণ্ডার বলতে আমরা কী বুঝি? ভাণ্ডার মূলত ভাড়ার, যেখানে বিভিন্ন দ্রব্য সঞ্চিত থাকে। ঠিক সেরকমভাবে শব্দ ভাণ্ডার হলো শব্দের ভাড়ার, যেখানে বিভিন্ন শব্দ সঞ্চিত থাকে। আগেকার দিনে দেখা যেত যে গৃহস্থ বাড়িতে ভাড়ার ঘর বলে একটা ঘর থাকতো, যেখানে সারা মাসের প্রয়োজনীয় যে মাসকাবারি থাকতো, বা সারা বছরের গ্রামগঞ্জে সারা বছরের ধান চাল ইত্যাদি ইত্যাদি, বা সারা মাসের মাসকাবারি যা থাকতো সেগুলো সঞ্চয় করে রাখা হতো। ঠিক সেরকমভাবে বাংলাতেও শব্দকে সঞ্চয় করে রাখতে হয়েছে। আমাদের বাঙালিদের একটা বড় গুণ আছে, আমরা দিতে যত না ভালোবাসি, নিতে বেশি ভালোবাসি। আর এই নিতে ভালোবাসার কারণেই আমরা সবাইকে আপন করে নিতে পারি। আর এই আপন করতে গিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভাষা, ভারতে আবির্ভূত বা ভারতে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের ভাষা এবং সংস্কৃত ভাষা সবই কিন্তু সব জায়গা থেকে আমরা যতটুকু পেরেছি আমরা গ্রহণ করে নিয়েছি। যদি আমরা একটু চিন্তা করে দেখতে চাই, আমাদের শব্দ ভাণ্ডারে যে সমস্ত শব্দগুলো রয়েছে বা আমরা দৈনন্দিন জীবনে যা যা কথা বলি, সেগুলোর কিন্তু প্রচুর শব্দ, মানে ধরে নাও 80-85% শব্দই বাইরে থেকে আগত। যাই হোক, আমরা এবার বাংলা শব্দ ভাণ্ডারে ঢুকবো। এগুলো কেন হয়েছে, এত শব্দ বাংলায় ঢুকলো কী করে? মনে করো, ভারতবর্ষকে কি বলা হয়? ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেটা তার সম্পদ এবং অধ্যাত্মের জন্য বিখ্যাত ছিল, এবং এই ভারতীয় অধ্যাত্ম এবং সম্পদের লোভে যুগে যুগে কালে কালে মানুষ ভারতে এসেছে। কেউ রাজ্য জয় করেছে, কেউ পড়াশোনার উদ্দেশ্যে এসেছে। আমরা জানি ভারতবর্ষে অনেকগুলো বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল, যেমন নালন্দা, তক্ষশিলা ইত্যাদি ইত্যাদি বিশ্ববিদ্যালয় ছিল, বিক্রমশীল। এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাইরে থেকে ছেলেমেয়েরা পড়তে এসেছে। তাছাড়া ভারতবর্ষ সম্পদশালী হওয়ার জন্য বহিঃশত্রুর আক্রমণ তো কম হয়নি, প্রচুর আক্রমণ হয়েছে। বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, তারা আক্রমণ করেছে, লুটপাট করেছে, চলে গেছে, আবার কেউ কেউ রাজত্বও করেছে। যাই হোক, যারা রাজত্ব করেছে তাদের ভারতবর্ষে থেকে যাওয়ার কারণে ভারতবর্ষের প্রায় প্রতিটা ভাষাতেই কিন্তু মোটামুটি প্রায় সব ভাষাতেই, ভারতবর্ষের সব ভাষাতেই এই বিদেশি শব্দগুলোর একটা প্রভাব রয়েছে, এবং প্রভাবটা কিন্তু যে সে প্রভাব না, যথেষ্ট প্রভাব রয়েছে। এবং এইসব আমরা আলোচনা করতে গিয়ে বাংলা যে শব্দ ভাণ্ডার রয়েছে তাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা মৌলিক শব্দ ভাণ্ডার, আর একটা হচ্ছে কৃতঋণ শব্দ। কৃতঋণ শব্দকে আগন্তুকও বলা হয়। আগন্তুক মানে কি? আগন্তুক মানে হচ্ছে অতিথি, মানে যে না বলে কই তোমার বাড়িতে এসেছে তাকে বলা হয় আগন্তুক, যে তোমার বাড়ির কেউ নয় সে আগন্তুক বা অতিথি। আর কৃতঋণ কি? মানে যেটা ঋণ করা হয়েছে। যাই হোক, তাহলে বাংলা শব্দ ভাণ্ডার মূলত দুটি ভাগে বিভক্ত, একটা মৌলিক আর একটা কৃতঋণ। এই মৌলিক শব্দগুলো নিয়েই আমরা আজকে শুধু আলোচনা করব, এবং কৃতঋণ শব্দগুলো নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে আলোচনা করব। মৌলিক শব্দগুলোকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে: তৎসম, তদ্ভব এবং অর্ধ তৎসম। আমরা শুরুতেই যাব তৎসম শব্দ নিয়ে। তৎসম এই শব্দটিকে আমরা ভাঙলে পাই তৎ মানে সংস্কৃতের, সম মানে সমান, মানে যেটা সংস্কৃতের সমান সেটা হলো তৎসম শব্দ।
এবার আমরা বিষয়ের গভীরে সামান্য প্রবেশ করব। তৎসম, তৎসম শব্দকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রকৃত তৎসম, বিকৃত তৎসম, অসিদ্ধ তৎসম, প্রতীয়মান তৎসম। এবার প্রকৃত তৎসম কোনগুলো? যেগুলো সংস্কৃত থেকে, প্রথম কথা মাথায় রাখতে হবে যে তৎসম শব্দ সেগুলোই যেগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে। এবার আমরা তৎসম শব্দের প্রকৃত তৎসম শব্দ নিয়ে একটু বলে দিয়ে নিই। প্রকৃত তৎসম শব্দ কোনগুলো? যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি অবিকৃতভাবে বাংলায় এসেছে, মানে যে সমস্ত শব্দের বাংলা থেকে সংস্কৃত আসার যে যাত্রাপথ সেখানে কোনো পরিবর্তন হয়নি, সেগুলো হলো প্রকৃত তৎসম শব্দ। যেমন ধরো তোমরা নদী, মুনি, লতা, ফল, নর ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রকৃত তৎসম শব্দ। পিতা, মাতা, ভ্রাতা, এই সবই প্রকৃত তৎসম শব্দ। এবার আমরা চলে যাব বিকৃত তৎসম শব্দে। বেশ কতগুলো সংস্কৃত শব্দ রয়েছে বা তৎসম শব্দ রয়েছে যেগুলি বানানে সংস্কৃত হলেও উচ্চারণে কিন্তু সংস্কৃত নয়। যেমন ধরো বর্তমানে বানান সংশোধনীতে অনেক বানানেরই পরিবর্তন হয়েছে। যেমন কৃষ্ণ বানানটা আমরা আগে লিখতাম কয়রি শয় ই অয়, এখন আমরা লিখি কয়রি শয় মূর্ধন্যয়। যাই হোক, এই যে এটা বর্তমানে উচ্চারণের উপরে ভিত্তি করে বানানগুলো সংশোধন করা হয়েছে। যাই হোক, আমরা এখন যদি দেখি বিকৃত তৎসম কোনগুলো? যেগুলো বানানে সংস্কৃত কিন্তু উচ্চারণে বিকৃত হয়ে গেছে, সেগুলোকে বলা হয় বিকৃত তৎসম। অসিদ্ধ তৎসম, অসিদ্ধ তৎসম কোনগুলো? যেগুলো তৎসম হওয়া সত্ত্বেও ব্যাকরণ অভিধান যেগুলোকে স্বীকৃতি দেয় না, সেটা অসিদ্ধ তৎসম। মানে ব্যাকরণ অনুসারে যেই শব্দগুলো সঠিক নয়, সেটা অসিদ্ধ তৎসম। আর প্রতীয়মান তৎসম সেগুলো যেগুলো তৎসম তদ্ভব উভয় রূপেই সাধু এবং কথ্যতে চালু আছে, সেটা প্রতীয়মান তৎসম। এবার আমরা উদাহরণ দিতে গিয়ে বলতে পারি প্রকৃত তৎসমর মধ্যে রয়েছে পিতা, মাতা, নদী, মুনি। বিকৃত তৎসমের মধ্যে আমরা কৃষ্ণ, সহ্য। দেখো সহ্য বানানটা যদি আমরা দেখি, স হয় জফলা, আমরা সহ্য কিন্তু বলি না, আমরা বলি সহ্য। ঠিক সেরকমভাবে অসিদ্ধ তৎসমের মধ্যে যেমন কৃষাণ, কৃষাণ হচ্ছে অসিদ্ধ তৎসম। এটা ব্যাকরণ অভিধান কিন্তু এই শব্দটাকে স্বীকৃতি দেয় না। আর প্রতীয়মান তৎসম শব্দগুলো হচ্ছে গিয়ে যেমন ধরো দশ, রস, জল, বন ইত্যাদি ইত্যাদি, এগুলো প্রতীয়মান তৎসম শব্দ। এরপরে চলে যাব আমরা তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ কোনগুলো? এই যে সংস্কৃত থেকে বাংলায় আসার যে যাত্রাপথটা, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সংস্কৃত কিন্তু বাংলা ভাষার জননী নয়। সংস্কৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়নি। এবং এই যে লং জার্নিটা একদম ইন্দো ইউরোপীয় থেকে যদি আমরা দেখি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষায় আসার যে পথটা, সেই পথটার কিন্তু বিভিন্ন স্তর রয়েছে এবং সেই স্তরের মধ্যে একটা স্তর আছে যেটাকে বলা হয় প্রাকৃত। একটা স্তর রয়েছে যেটাকে বলা হয় প্রাকৃত। এই প্রাকৃতটা কোন সময় চালু হলো না, এটা মধ্য ভারতীয় আর্য ভাষার যুগে এই প্রাকৃত স্তরটা কিন্তু চালু ছিল। পালি প্রাকৃত, যেগুলোতে অশোকের শিলালিপি, ত্রিপিটক ইত্যাদি ইত্যাদি লেখা, বর্তমানে কিন্তু পালি বা প্রাকৃত সম্পূর্ণ বিলুপ্ত, এর কোনো অস্তিত্বই নেই। যাই হোক, আমরা এবার তদ্ভব নিয়ে একটু আলোচনা করে নিই। মনে করো আমরা যখন দোতলা থেকে নিচতলায় নামি, অনেকগুলো ধাপ আমরা পেরিয়ে পেরিয়ে ধীরে 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 নামি। এবার সেই নামতে গিয়ে দেখা গেল আমরা কোথাও হোঁচট খেলাম, অথবা দেখবে যে দোতলার সিঁড়িগুলো নর্মালি এই রকম এসে এই রকম হয়। এই যে জায়গাটা, এই জায়গাটায় আমরা থামি, মানে এই জায়গাটা একটু বিস্তৃতি লাভ করি, একটু বেশি হাঁটতে হয়, তারপরে আবার আমরা নিচের দিকে নামি। তা ধরে নিতে পারো দোতলাটা হলো সংস্কৃত, এবং এই যে বাঁকটা যেখান থেকে নিচে নামা হচ্ছে, ওই বাঁকটা হলো প্রাকৃত এবং বাংলা
হচ্ছে কি একদম নিস্তলাটা। সংস্কৃততে শব্দটা ঠিকই ছিল, এবার সেখান থেকে যখন প্রাকৃত স্তরে আসলো তখন দেখা গেল শব্দটার পরিবর্তন হয়ে গেছে। আবার যখন প্রাকৃত থেকে বাংলায় আসলো তখন আবার পরিবর্তন হয়ে গেল গিয়ে। তাহলে তদ্ভব কোনগুলো? সংস্কৃত থেকে প্রাকৃত মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসে যেগুলি পরিবর্তিত হয় আবার সেটাই হলো তদ্ভব শব্দ। যেমন ধরো দুহিতা। দুহিতা শব্দটি একটি সংস্কৃত শব্দ, এটি প্রাকৃত স্তরে এসে হয়ে গেছে ধি আ। এক্ষেত্রে বলে রাখি এই যে আ এটা কিন্তু উন্তস্তয় আকার হয় না, এটা স্বরবর্ণের যে আ সেই আটা হয়, ধয়হস্যি আ, ধিয়া, এটা প্রাকৃত স্তর। এই ধিয়া যখন বাংলায় আসলো তখন হয়ে গেল ঝি, এইভাবে পরিবর্তিত হয়। আবার ধরো মৃত্তিকা। মৃত্তিকা সংস্কৃত, এটা প্রাকৃতে এসে হয়ে গেল মাটি আ এবং বাংলায় এসে হয়ে গেল মাটি। এরপরে আমরা চলে যাব অর্ধতৎসম। অর্ধতৎসম আবার মাঝখানে পরিবর্তন হয়নি, এটা সংস্কৃত থেকে এসছে, সরাসরি এসছে বাংলায় এবং বাংলায় আসার পরে পাল্টে গেছে। একটা ছোট্ট কথা বলা হয়নি, তদ্ভব শব্দের অর্থটা বলা হয়নি। তৎ মানে সংস্কৃতের, ভব মানে জাত, যেটা সংস্কৃত থেকে জাত সেটাই তদ্ভব। আবার আমরা চলে যাচ্ছি অর্ধতৎসমতে। তাহলে অর্ধতৎসম কোনগুলো? যেগুলো সংস্কৃত থেকে বাংলায় এসে পাল্টে গেছে সেটা হলো অর্ধতৎসম। এই অর্ধতৎসম শব্দের দু চারটে উদাহরণ দিই। যেমন ধরো কৃষ্ণ। কৃষ্ণ দেখবে কেষ্ট হয়ে যায়। বিষ্ণু বিষ্টু হয়ে যায়। গৃহিণী গিন্নি হয়ে যায়। তা এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই হলো অর্ধতৎসম। এই গেল আমাদের বাংলা শব্দভাণ্ডারের মৌলিক শব্দগুলো। এছাড়া আরেক ধরনের শব্দ রয়েছে মিশ্র শব্দ, সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আপাতত এইটুকুই আলোচনা করলাম, কারণ আলোচনা দীর্ঘায়িত হলে কারোরই ভালো লাগে না। এইটুকুই আলোচনা করলাম মৌলিক শব্দ নিয়ে। যদি ভালো লাগে আমার আলোচনা তাহলে আমার ইউটিউব চ্যানেল বাংলা ভাষা ও সাহিত্য সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত জানিও কেমন লাগলো। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অনায়াসে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারো, আমি যথাসাধ্য সাহায্য করব। তাহলে আজকের মতো থাক, ভালো থেকো সবাই।